একদম স্নান দান করে ধোয়া কাপড় পরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটাও খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কলা পাতা নিয়ে চলে এসেছি নারকেল কোড়ানোর জন্য। আর এই যে লাল শাড়িটা পরে আছি, এটার বয়স অন্তত 19 বছর হবে। এই শাড়িটা আলমারি থেকে বার হলো প্রায় 8-10 বছর পর। 8-10 বছর কি তারও বেশি হবে, কবে পরেছি সেটাও মনে নেই। তো ভাবলাম আজ যেহেতু 15 আগস্ট, অনেক দিন ধরে বন্দি হয়ে আছে, ওকে একটু স্বাধীন করি। তাই ওকে একটু আলমারির বাইরে বার করে ওকে স্বাধীনতার স্বাদ দিলাম আর কি। নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেল কোড়ানো হয়ে গেলে সবার প্রথমে আমি নারকেল নাড়ু বানাবো। আচ্ছা, এটাই তো বললাম না আমি কী করতে চলেছি। কাল হলো ছোট্ট গোপালের জন্মদিন, তো গোপালের জন্য কিছু মিষ্টি টিষ্টি বানাবো, ঘরেই বানাবো নিজের হাতে, সেটারই ব্যবস্থা করছি। পিতলের কড়াইতে প্রথমবার রান্না করছি, কোনো অভিজ্ঞতা নেই, পুড়ে যাবে না নিচে ধরে যাবে সেটাও জানি না। লোহার কড়াইতে যেমন সহজে তলা ধরে না, কড়াইটা কী করবে বুঝতে পারছি না। আর এই যে ভোজন থালি, যেটা আমার ভীষণ পছন্দ, আমি অনেক দিন ধরে কিনবো করছিলাম, তো অবশেষে কিনে ফেলেছি। তো আমরা এখনও ইউজ করিনি, সেজন্য চিন্তা করলাম আমরা যখন ইউজ করিনি, নতুন আছে, তো ওটাই আজকে আর কি একটু কাজে লাগাচ্ছি। একটু এলাচ দানার গুঁড়ো বানাবো এই নারকেল নাড়ুতে দেওয়ার জন্য। এলাচগুলো না বর্ষায় কেমন নরম হয়ে গেছে, দানাগুলো নরম হয়ে গেছে, ভালো করে গুঁড়ো বানানো যাচ্ছে না, কোনো মতে বানিয়েছি তাই একটু দিয়ে দিই। একটা নারকেলের নাড়ু বানাচ্ছি, আর এই কড়াইটা যেহেতু ভীষণ পাতলা, খুব তাড়াতাড়ি যেন পাক এসে গেল। যেহেতু পাকটা একটু কড়া হয়ে গেছে, এখন নাড়ু বানানো খুবই মুশকিল, সেজন্য শিল নোড়ায় ঢেলে নিয়েছি, নিয়ে এটাকে শিল নোড়ায় জব্দ করে তারপর নাড়ু বানাতে হচ্ছে। এখন গরম গরম 2-4টে বানানো যাবে, আর একটু পরে বানানো যাবে না, ঠান্ডা হয়ে গেলে তো মোটেই বানানো যাবে না। বাটি দিয়ে চাপা দিয়ে রেখেছি যতক্ষণ গরম থাকে। এইভাবে শিল নোড়ায় জব্দ করার পর দেখো নারকেল নাড়ু বানাতে পারছি। এত তাড়াতাড়ি পাক এসে যাবে আমি বুঝতেই পারিনি। আর এই শিলনোড়াটাও কিন্তু নতুন শিলনোড়া, গতবার আমার দিদা এসেছিলো সেই সময় কিনেছি। দেখো এরকম ঝুরঝুরে হয়ে গেছে, এইভাবে তো নাড়ু বানানো সম্ভব না। নারকেল নাড়ু তো বানানো হলো, এবার দুধের মিষ্টি বানাবো, তার জন্য দুধ জাল দিচ্ছি। এখানে 700 ml মতন দুধ আছে। দুধটা হালকা গরম হলে তারপর এর মধ্যে বড় চামচে 3 চামচ আমুল স্প্রে, যে পাউডার দুধ, সেটা দিয়ে দিচ্ছি। দুধ যদি বেশি গরম হয়ে যায় তখন কিন্তু এই আমুল স্প্রেটা দিলে দলা হয়ে যাবে। তারপর যে যেমন মিষ্টি খাবে, আমরা খুব বেশি চড়া মিষ্টিও খাবো না, কম মিষ্টিও খাবো না, ওই ছোটো বাটির 1 বাটি মতন চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর দুধটা একটু হালকা হয়ে গেছিলো, মানে অনেকটা টাইম লাগে, টাইম নিয়ে করতে হয়। যখন দুধটা ঘন হয়ে যায় বারবার করে নাড়তে হবে। দিয়ে দিলাম 3 চামচের মতো ঘি। ঘি দিলে আর কড়াইয়ের নিচে অতটা আটকাবে না, আরও ড্রাই করতে হবে। এবার ধিমে আছে আস্তে আস্তে জ্বালাতে হবে, অনবরত নাড়তে হবে। এই পাত্রটায় ঢালবো, ওই জন্য আগে থেকে ঘি মাখিয়ে নিলাম। যখন দেখবে এই দুধের ক্ষীরটা কড়াই থেকে ছেড়ে যাবে তখন তুলে নেবে। আবার খুব বেশি শুকনো করা যাবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে মিষ্টিটা আর কি, খুব বেশি শক্ত শক্ত হবে। কড়াই থেকে যখন ছেড়ে দেবে তখনই তুলে নিতে হবে। দেখো এরকম একটু ঠান্ডা হয়ে গেলে, এরকম দলা হচ্ছে যখন দেখবে তখনই তুলে নেবে। একটু ঠান্ডা হয়ে গেলে হাতে ঘি মেখে ভালো করে দুধের ক্ষীরটা মেখে নিলাম। মেখে নেওয়ার পর যেরকম ইচ্ছা শেপ দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারো। আর এই মিষ্টিটার টেস্ট কিন্তু খুব সুন্দর। এভাবে 6-7টা মিষ্টি বানিয়ে নিলাম এরকম শেপ দিয়ে। আর একই মণ্ড থেকে আমি আবার 2 রকম মিষ্টি বানাচ্ছি। এটাতে একটু কোকো পাউডার দিয়েছি, গোপালের জন্য একটু চকলেটের কিছু বানাবো, সেটা তো এই মুহূর্তে সম্ভব না, সেই জন্য এই কোকো পাউডার দিয়ে একটা মিষ্টি বানালাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এবার আমি বিভিন্ন ধরনের বীজ দিয়ে একটা মিষ্টি বানাবো, যেমন ধরো তিলের বীজ, কুমড়ো বীজ, সূর্যমুখীর বীজ, এই সমস্ত দিয়েই। তো এখানে সাদা তিল নিয়েছি, শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি। যেই একটা ভাজা ভাজা গন্ধ আসবে তখনই ঢেলে নিতে হবে। ঘি আর সাদা তেল দুটো একসঙ্গে মিক্স করে নিলাম, নিয়ে 4 মগজ ভেজে নিচ্ছি। এবার কাজু ভাজি, ওই 1 মুঠো 1 মুঠো সবই দিয়েছি। যে ড্রাই ফ্রুটস তোমার কাছে থাকবে, এমনি যদি চীনাবাদাম থাকে সেটাও ইউজ করতে পারো, তো দুঃখের কথা চীনাবাদাম ছিল না। এবার সূর্যমুখীর বীজ, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কুমড়োর দানা খুব বেশি ভাজবে না, কিন্তু হালকা ভাজবে, যেই একটু কালারটা চেঞ্জ হবে সেই তুলে নিতে হবে। তিল না হয় খুব ছোট, কাজু, তারপর বিভিন্ন রকম দানা তো একটু সাইজে বড়, সেজন্য শিলনোড়ায় ফেলে নোড়া দিয়ে হালকা করে একটু গুঁড়ো করে নিলাম। খুব বেশি গুঁড়ো কিন্তু করব না, হালকা হাতে একটু বেটে নেব। আস্তে আস্তেই থাকবে, শুধু বড় দানাগুলো একটু ভেঙে যাবে, ব্যাস। আর গরম গরম থাকতে করেছি, খুব সুন্দর ভেঙে গেছে। আর সাদা তিলগুলো তো গুঁড়ো হয়নি বললেই চলে। এবার কড়াইতে পরিমাণ মতো চিনি দিলাম, এর মধ্যে অল্প একটু জল দিলাম, বড় চামচের 1 চামচ মতন, বেশি 1 চামচও না, তারও কম।
বেশি জল কিন্তু দেওয়া যাবে না, একদম ধিমে আছে অনেকটা টাইম ধরে কিন্তু চিনিটাকে গলাতে হবে। গ্যাসের জোর একদমই বাড়ানো যাবে না। যখন পুরো চিনি গলে যাবে তখন এই যে ভেজে রাখা বীজগুলো দিয়ে দেবো। যে থালাটায় ঢালবো সেই থালাটা একটু ঘি মাখিয়ে নিয়েছি। কিশমিশটা এত তাড়াতাড়ি দেবে না, কিশমিশটা হয়ে আসবে তখন দেবে। আমি না তাড়াহুড়ো করে কিশমিশটা আগে দিয়ে ফেলেছি। কিশমিশটা আগে দিলে কী হবে, পুড়ে কিন্তু এটা যায়নি, কালচে কালচে কালার এসেছে বটে, তবে পুড়ে যায়নি, টেস্ট কিন্তু একই রকম আছে। সেজন্য কিশমিশটা একটু পরে দিলে কি কালারটা চেঞ্জ হয় না। অনবরত নাড়তে হবে, যখনই কালারটা হালকা একটু চেঞ্জ হওয়া শুরু হবে তখনই থালার মধ্যে ঢেলে দেবো। আর ভেবেছিলাম যে থালার অর্ধেকটা পর্যন্ত হবে, সেজন্য একটা কলার যে ডাঁটা থাকে কলা গাছের সেটা দিয়েছিলাম, কিন্তু বাঁধ আর মানেনি, সমুদ্রের ঢেউয়ের মতন কলার ডেগোটাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। শেষে ওটা তুলে ফেলে দিলাম, থালাটা একদিকে কাত করে দিলাম, আর এইভাবে খুন্তি দিয়ে চেপে দিতে থাকলাম। হালকা যে একটু ঠান্ডা হবে 2-3 মিনিট পর, তখনই এইভাবে খুন্তি দিয়ে একটা দাগ মতো দিয়ে দিচ্ছি যাতে ওখান থেকে ভাঙতে পারি। এইভাবে যদি খুন্তি দিয়ে কিংবা ছুরি দিয়ে হালকা শেপ দেওয়া যায়, চৌকো হতে পারে, বরফি আকার হতে পারে, তাহলে ঠান্ডা হওয়ার পর ভাঙতে সুবিধা হবে। নাহলে পরে যখন ভাঙবে কোনো শেপ থাকবে না। কিশমিশগুলো একটু লালচে কালার হয়ে গেছে কিন্তু পড়িনি। দেখো কত সুন্দর করে ভাঙতে পারছি, একদম শেপ অনুযায়ী ভেঙে যাচ্ছে। তো এরকম দাগটা যদি দিয়ে না নিতাম তাহলে কিন্তু ভাঙতে পারতাম না, ভাঙতে পারতাম, উল্টোপাল্টা শেপ হয়ে যেত। এই যে নাড়ু গোপালের জন্য সব রকম মিষ্টি তৈরি রেডি, আর কালকে বানাবো তালের বড়া আর পায়েস। নিজের হাতে নাড়ু গোপালের জন্য এই সমস্ত ভোগ রান্না করতে বেশ ভালোই লাগে, আর আগের দিন মিষ্টি আইটেমটা বানিয়ে নিলাম। সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। শ্রীকৃষ্ণের বাণীগুলো শুধু শুনলে হবে না, সেগুলো আমাদের জীবনে ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে হবে, তাহলে জীবন আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। রাধে রাধে।